এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত বহুরূপী গল্পটি এবং ভিডিওর শেষ দিকে থাকবে এবছর মাধ্যমিক পরীক্ষায় ইম্পর্টেন্ট যেসব শর্ট প্রশ্নগুলো রয়েছে সেই শর্ট প্রশ্নগুলোর আলোচনা। তো প্রথমে বহুরূপী গল্প সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করব এবং পরের ধাপে শর্ট প্রশ্নগুলো ভিডিও শেষে আমি আলোচনা করব। তো বহুরূপী গল্পে দেখা যাচ্ছে কি না, হরিদা নামে একটা মানুষ, যিনি তার আরও 2-3 জন বন্ধুকে নিয়ে তিনি আড্ডা দেন তার শহরের সবথেকে সরু গলির ছোট্ট একটি ঘরে তিনি বসবাস করেন। কিন্তু ছোট্ট গলির মধ্যে অভাবী সংসার হলেও তিনি কিন্তু বাঁধা ধরা জীবনের গণ্ডির মধ্যে তিনি আবদ্ধ হতে একেবারেই রাজি নন। তিনি মুক্ত জীবনযাপনে তিনি অভ্যস্ত। মুক্ত জীবনযাপন তার কাছে সবথেকে কামনীয়। তাই তিনি চাইলেই কোনো দোকানে বিক্রিওয়ালার কাজ বা কোনো অফিসে কেরানির কাজ তিনি জোগাড় করে নিতে পারেন, কিন্তু তা তিনি করেন না। তিনি যে পেশাটির সঙ্গে যুক্ত তা হলো বহুরূপী, অর্থাৎ যেমন খুশি সেজে তিনি বাইরে মানুষদের মনোরঞ্জন করে তিনি রোজগার করে থাকেন। কিন্তু সেটাও যে তিনি রেগুলার করেন, প্রতিদিন বেরোন, এমন ব্যাপারটা নয়। তিনি সপ্তাহে বড় জোর একদিন বাইরে বেরিয়ে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতে তিনি সারা সপ্তাহের তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন। এর ফলে তার কি হয় না, সপ্তাহে কোনো দিন উনুনে হাঁড়িতে জল ফুটতে থাকে কিন্তু চাল ফোটে না। তো এই হরিদার কাছে তার অনাদি ভবতোষ নামে 2 বন্ধু এবং গল্পকথক তারা আড্ডা দিতে আসেন, এবং তারা আড্ডা দিতে এলে চা চিনি সঙ্গে করে নিয়ে আসেন, হরিদা শুধু জলটা ফুটিয়ে দেন। এইভাবে তাদের আড্ডা জমে। তো একদিন আড্ডা দিতে দিতে হরিদাকে কথকরাই বললেন যে, হরিদা, একটা কাণ্ড ঘটেছে, শোনেননি? শহরে একটা কাণ্ড ঘটেছে। হরিদা বললেন, কী কাণ্ড? না, জগদীশবাবুর বাড়িতে এক কাণ্ড ঘটেছে। তখন হরিদা বলছেন যে, না ভাই, আমি তো এত বড় লোকের খবর জানি না, আমি কি করে জানবো জগদীশবাবুর বাড়িতে কী হচ্ছে। তো তখন তারাই গল্পকথকরাই বললেন যে, জগদীশবাবুর বাড়িতে একজন সন্ন্যাসী এসেছিলেন, যিনি 1000 বছরের পুরনো একজন সন্ন্যাসী। তিনি বছরে একটিমাত্র হরিতকি খান, হিমালয়ের কোনো গুহায় তিনি থাকেন। তো সেই রকম একটা সন্ন্যাসী এসেছেন এবং তিনি কাউকে পায়ের ধুলো দেন না। তো হরিদা বলেন, যদি আমি জানতাম তাহলে তার পায়ের ধুলো দিতাম। তখন অনাদি ভবতোষরা বলেন যে, তুমি কেন? তিনি জগদীশবাবুকেও প্রথমে পায়ের ধুলো দিতে চাননি। জগদীশবাবুও পায়ের ধুলো নিয়েছেন এক কৌশলে। কৌশলটা কি না, কৌশল হলো তিনি খড়মে জগদীশবাবু সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের দিকে এগিয়ে ধরেছেন। তখন সন্ন্যাসী তা পায়ে গলিয়ে নেওয়ার জন্য পা বাড়াতেই সেই মুহূর্তে জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়ে নিয়েছেন, অর্থাৎ ছলনা করে তার পায়ের ধুলো নিয়েছেন। এবং তিনি যখন চলে যাচ্ছেন তখন জগদীশবাবু তাকে 100 টাকার একটা নোট তার ছোলার মধ্যে ফেলে দেন। তখন সন্ন্যাসী হাসলেন এবং চলে গেলেন। তো এই কথা শুনে প্রথমে আক্ষেপ করেন হরিদা, কিন্তু আক্ষেপ করলেও তার মনের মধ্যে একটা বুদ্ধি খেলে যায়। কি বুদ্ধি না, তিনি বলেন যে, তোরা, অর্থাৎ তার বন্ধুদেরকে বলেন যে, তোরা উপস্থিত থাকবি হরিদার বাড়িতে, আমি এক জবর খেলা দেখাবো ওখানে, এবং একবারেই যা ঝেড়ে নেব তাতে সারা বছর আমার চলে যাবে। তো এবার মারি তো গন্ডার, লুটি তো ভাণ্ডার, আর যা তা করে তিনি চলবেন না, এই কথা বলছেন হরিদা। তো তার আগে আরেকটা ঘটনা বলে রাখি। হরিদা এই এই যে বহুরূপী সাজ গ্রহণ করেন, তিনি কি কি সাজ গ্রহণ করেন না, তিনি কখনো কাপালি, কখনো হ্যাটকোট পরে ফিরিঙ্গি, কখনো বাইজি, কখনো পাগল, কখনো নানা ধরনের বিভিন্ন সাজ তিনি গ্রহণ করে থাকেন। তো একবার দেখা গেছে হরিদার একটা চকের বাস স্ট্যান্ডে একজন টিনের কৌটোর মালা পরা একটা লোক, তার মুখ থেকে লালা ঝরছে এবং হাতে এক থান ইট। তো সে ছুটে যাচ্ছে বাসের বাসের ছাদে থাকা যাত্রীদের দিকে লক্ষ্য করে এক থান ইট দিয়ে। তখন যাত্রীরা হৈ হৈ করছে, কিন্তু বাসের ড্রাইভার কাশীনাথ বলেন, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো। তখন অবাক হয়ে যায় সেই ছাদে থাকা যাত্রীরা, তারা ভাবে এটা বহুরূপী, তারা তো অবাক হয়ে যায়। আবার হরিদা একবার বাইজি সেজে বেরিয়েছিলেন। তো তখন যারা শহরে অচেনা লোক নতুন এসেছে, তারা অবাক হয়ে বড় বড় চোখে দেখে যে এত সুন্দর একটা সুন্দরী মেয়ে একটা চলে যাচ্ছে। তখন হরিদা চোখ টিপে হাসে এবং ফুলদানি এগিয়ে দেন। তখন পরিচিত দোকানদাররা তাকে
কিছু মূল্য দেয়। তো সেটা দেখে সবাই অবাক হয়ে যায়। তো আবার দয়ালবাবুর লিচু বাগানে হরিদা পুলিশ সেজে 4জন স্কুলের ছাত্রকে ধরেছিলেন এবং মাস্টারমশাই হেডমাস্টারমশাই স্কুলের হেডমাস্টারমশাই বুঝতে না পেরে হরিদাকে ঘুষ দিয়ে সেই ছেলেদেরকে ছাড়িয়ে নিয়ে যান। পরে অবশ্য মাস্টারমশাই যখন জানতে পারেন যে সেটা সত্যিকারের পুলিশ ছিল না, হরিদা ছিল, তখন হরিদার সাজ পোশাকের এবং তার শিল্পী কুশলতার তিনি বাহবা দিয়েছেন। তো এইভাবে নানান সাজে হরিদা যখন বহুরূপী সাজ গ্রহণ করেন, যারা অচেনা লোক তারা কিন্তু চেনা লোকদেরই চেনা মুশকিল হয়ে যায়, অচেনা লোক তো দূরের কথা, তারা চিনতেই পারে না এবং হরিদা খুব সুন্দর বহুরূপী সেজে থাকেন। কিন্তু তারপরেও তার অভাব কিন্তু মেটে না। তো এরপর একদিন কী হলো না, হরিদা নিজেই বৈরাগী বেশ ধারণ করলো। অর্থাৎ একদিন অনাদি ভবতোষরা স্পোর্টে চাঁদা চাইতে জগদীশবাবুর বাড়িতে গেছে। এমন সময় সন্ধ্যাবেলা দেখতে পায় জগদীশবাবু এবং বাকি তার হরিদার বন্ধুরা সবাই দেখতে পান যে হরিদার যে জগদীশবাবুর বাড়িতে পৌঁছানোর কথা ছিল যে সময়, সেই সময় একজন বৈরাগী এসে সেখানে হাজির হয়। কোথায় না, জগদীশবাবুর বাড়িতে। তার শরীরে কোনো তার কোনো মৃগচর্মের আসন নেই, হ্যাঁ, গেরুয়া কোনো সাজ নেই। সে কী পরে আছে না, একটা সাদা উত্তরীয় পরে আছে, একটা সাদা থান পরে আছে, গায়ে একটা উত্তরীয় এবং কাঁধে একটা ঝোলা, এবং ঝোলার মধ্যে একটা বই গীতা, হাতে কোনো কমণ্ডলু বা চিমটে কোনো কিছুই নেই। তো এই রকম সাজ পোশাক দেখে, তার পায়ে ধুলো এবং সাদা চুল দেখে জগদীশবাবু ওপর থেকেই বলছেন, একটু উঁচুতে তিনি বসে আছেন এবং বলছেন, আসুন বিরাগীজি। তো সঙ্গে সঙ্গে বিরাগী রেগে যান এবং তিনি বলেন যে আপনার কি অনেক 10 লক্ষ টাকার সম্পত্তি হয়ে আপনি অনেক নিজেকে বড় মনে করছেন? অর্থাৎ তিনি রেগে যান, হরিদা রেগে যান, বহুরূপী ছদ্মবেশী হরিদা রেগে যান। তো বিরাগী ছদ্মবেশে তিনি ছিলেন। তো জগদীশবাবু সঙ্গে সঙ্গে বলেন, না বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। তারপর তিনি নিচে নেমে আসেন এবং ক্ষমা চান এবং বিরাগীরূপী হরিদাকে বলেন যে বলুন কী দিয়ে আপনার সেবা করব। তো তখন বিরাগী শুধুমাত্র 1 গ্লাস জল চায় এবং তাকে থাকতে বলায়। তিনি বলেন যে ঈশ্বরের দেওয়া খোলা আকাশ থাকতে থাকতে এই বিষয়ের দালানে আমি কেন থাকব? তো কোনো কিছু খাবেনও না, কোনো কিছু সেখানে থাকবেনও না। এতে জগদীশবাবু, ধর্মভীরু জগদীশবাবু কিন্তু খুব দুঃখিত হন এবং তিনি বলেন যে আপনি চলে যাবেন, আমাকে কিছু জ্ঞান হলেও দিয়ে যান, না হলে আমি শান্তিতে থাকতে পারবো না। তখন বিরাগী বলেন, জন ধন যৌবন এগুলো এক একটা বঞ্চনা মাত্র। অর্থাৎ এই জিনিসগুলো একটা সময়ের সঙ্গে আসবে এবং চলে যাবে, এইগুলো নিয়ে কখনো অহংকার করতে নেই। তো এই বলে তিনি যখন চলে যাচ্ছেন তখন তার পায়ের কাছে 101 টাকার একটি থলি রাখেন জগদীশবাবু, কিন্তু তা তিনি না নিয়েই চলে যান। তিনি হাসেন এবং বলেন যে আমি যেমন অনায়াসে সোনা মাড়িয়ে যেতে পারি, অনায়াসে যেমন ধুলো মাড়িয়ে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মাড়িয়ে যেতে পারি। তো এই বলে তারা জগদীশবাবু বাড়ি থেকে বিরাগী কোনো অর্থ না নিয়েই বেরিয়ে যায়। তো তারপর যখন হরিদার বাড়িতে গিয়ে তার বন্ধুরা অনাদি ভবতোষরা পৌঁছান, তখন দেখে হরিদা মিটমিট করে তাদের দিকে তাকিয়ে হাসছে এবং সেই গীতা এবং উত্তরীয় পড়ে আছে তার বিছানার উপর। তখন তারা দেখে অবাক হয়ে যায়, তারাও চিনতে পারছিল না যে এটা সত্যিকারের হরিদা হতে পারে। তো অবাক হয়ে যাওয়ার পর তারা বিরক্ত হয় যে হরিদা তুমি টাকাটা নিলে না কেন? তখন বহুরূপী হরিদা বলেন যে আর তাতে আমার ঢং নষ্ট হয়ে যাবে। কেন ঢং নষ্ট হবে? অর্থাৎ হরিদার যে পোশাক, সেই সাজ পোশাক এত কেন পারফেক্ট হয়ে ওঠে? কারণ হচ্ছে যে তিনি যে শুধু সাজ পোশাকই গ্রহণ করেন ব্যাপারটা এমন না, তার সঙ্গে সঙ্গে তিনি চরিত্রটাকেও তিনি ফুটিয়ে তুলতেন। সে কারণেই তার বহুরূপী সাজ এত সুন্দর, এত পারফেক্ট হয়ে উঠত। তো এই কথা বলার পর তিনি বলেন যে আমি যাব জগদীশবাবুর কাছে, আমার যে অর্থ পাওনা সেটা আমি নিয়ে আসবো। তখন তারা অনাদিরা বিরক্ত হয়ে ওঠে এবং তারা বলেন যে এতে বোঝা যায় যে হরিদার দিন যেমনভাবে কাটছিল, কখনো কখনো ভাতের হাঁড়িতে যেমন চাল ফুটতো না জল ফুটতো, সেভাবেই হরিদার বাকি দিনগুলোও কেটে যাবে।
এখানে বহুরূপী গল্পটা শেষ হয়ে গেল। তো এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সেগুলি আমি স্ক্রিনে দেখাচ্ছি। জগদীশবাবুর বাড়িতে কতদিন ধরে সন্ন্যাসী ছিলেন? উত্তর হবে 7 দিন। সন্ন্যাসী কোথায় থাকতেন? উত্তর হিমালয়ের গিরিগুহায়। পরের প্রশ্ন, সারা বছর সন্ন্যাসী কী খেতেন? উত্তর একটিমাত্র হরিতকি। তারপরে প্রশ্ন, সন্ন্যাসীর বয়স কত বছর বলে অনুমান করেন অনেকে? না 1000 বছরেরও বেশি। হরিদার আক্ষেপের কারণ কি? না সন্ন্যাসী থাকলে তার পায়ের ধুলো নিতেন তিনি। ভয়ানক দুর্লভ জিনিসটি কি? না সন্ন্যাসীর পায়ের ধুলো। পরের প্রশ্ন, সন্ন্যাসী শুধুমাত্র পায়ের ধুলো কাকে দিয়েছিলেন? উত্তর জগদীশবাবুকে। হরিদা কোন বিষয়টিকে মজার বলে বলেছেন? না কাঠের খড়মে যে সোনার বোল লাগানোটা। হরিদার জীবনের ঘর কোনটি? না সরু গলির ভিতরে ছোট্ট ঘরটি। হরিদা কোন কাজ পেয়ে থাকেন? হরিদার পক্ষে কি সম্ভব নয়? উত্তর ঘড়ির কাঁটার সঙ্গে কাজ করে যাওয়া। হরিদা উনুনের হাঁড়িতে কখনো কখনো কি ফোটে? উত্তর জল ফোটে, কিন্তু চাল ফোটে না। এই এতগুলি প্রশ্ন দিলাম। এই ভিডিওতে যদি ভালো রেসপন্স পাই তাহলে এর পরের পুরো অধ্যায়টি আমি কভার করার চেষ্টা করব। ধন্যবাদ।